হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ বুটেক স্টুডিও। আপনাদের সাথে আছি আমি হিমেল কুমার কুন্ডু, সিনিয়র এক্সিকিউটিভ বুটেক স্টুডিও। আপনারা সকলেই জানেন আসন্ন 26শে জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে আইটিটি বাংলাদেশের 15তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন। এই নির্বাচনকে নিয়ে টেক্সটাইল অঙ্গনে চলছে ব্যাপক আলোচনা ও প্রচারণা। আইটিটি নির্বাচন সিরিজের আজকের এপিসোডে আমাদের সাথে উপস্থিত আছেন জিজি প্যানেল তথা এমআইএস সুমাইল নিক্সন প্যানেলের প্রচার ও প্রকাশনা সম্পাদক পদপ্রার্থী এবং কটনফিল্ড বিডি মন্ডল গ্রুপের ডিজিএম এবং হেড অফ ডিপার্টমেন্ট ইঞ্জিনিয়ার চন্দ্রশেখর দাস ভাই। চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের আড্ডাটি। ভাই, অসংখ্য ধন্যবাদ বুটেক্স রেডিওর আজকের এই প্রোগ্রামে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। কেমন আছেন আপনি? আমি ভালো আছি, তুমি ভালো আছো? জি ভাই, আমি ভালো। তো ভাই, আপনার পরিচয়টা আমাদের দর্শকদের সামনে যদি একটু তুলে ধরতেন। আমার নাম চন্দ্রশেখর দাস, সবাই আমাকে শেখর নামে চিনে। আমি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলস বুটেক্স থেকে 32তম ব্যাচে ওয়েট প্রসেসে মেজর নিয়ে পড়াশোনা করেছি। এর আগে আমার এইচএসসি ছিল নরডেম কলেজ থেকে, তার আগে আমার স্কুলিং ছিল চিটাগং কলেজিয়েট স্কুল। সো বেসিক্যালি আই ওয়াজ বর্ন অ্যান্ড ব্রট আপ ইন চিটাগং, তারপর এইচএসসির জন্য ঢাকায় চলে আসি। তো ভাই, আপনার মার্চেন্টাইজিং এবং মার্কেটিং ক্যারিয়ারটা অনেক বড়। আপনি আলিম নিট এবং ওরিয়ন নিট এই দুই জায়গায় কাজ করেছেন। তো এই জার্নিটা সম্পর্কে আমাদেরকে যদি একটু বলতেন। আমার ক্যারিয়ার মার্চেন্ডাইজিংয়ে 2011 সালে ওরিয়ন নিট টেক্সটাইলসে স্টার্ট হওয়া। আমার ফার্স্ট বস ছিলেন সারোয়ার জাহান মবিন ভাই, 29তম ব্যাচের। আমি ওনাকে খুব শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমার ক্যারিয়ারে ওনার একটা বিশাল প্রভাব আছে। আই উইল সে আমার একটা বিশাল প্রভাব আছে ওটাতে। আমার এখনো মনে আছে আমার ক্যারিয়ার অ্যাকচুয়ালি ডিলেইড। আমি আমার ব্যাচমেটদের চাইতেও আরও প্রায় 6 মাস পরে মার্চেন্ডাইজিং স্টার্ট করি। রিজনটাও খুব ইন্টারেস্টিং। আমাদের ইন্ডিয়াতে স্টাডি ট্যুর ছিল, সেটার জন্য এমনিতেই 3-4 মাস পরে স্টার্ট করি। আচ্ছা। তার উপরে আমি অ্যাকচুয়ালি প্রথমে স্টার্ট করেছিলাম ম্যাটেক্সে ডাইস কেমিক্যালসে, যেটা 3 মাস 3.5 মাস পরে অ্যাকচুয়ালি আমি ছেড়ে দিই। আমার কাছে মনে হয়েছিল যে আমি ওটার চেয়ে হয়তো বা মার্চেন্ডাইজিংয়ে ভালো করব। তখন আমার খুব প্রিয় একজন বড় ভাই 31তম ব্যাচের নাসিরুদ্দিন আলী পলাশ ভাই, উনি আমার সিভিটা নেন। এরপরে ওরিয়নে জার্নি স্টার্ট করি 2011 সালে অগাস্ট মাসে। ততক্ষণে আমার ব্যাচমেটরা অ্যাকচুয়ালি বেসিক্যালি 6 মাস 7 মাসের মার্চেন্ডাইজিং ক্যারিয়ার তাদের হয়ে গেছে। তো সেখানে আমার মার্চেন্ডাইজিংয়ের হাতে খড়ি বা শিক্ষাগুরু যদি বলি, সেটা সারোয়ার ভাই। উনি এখন মাস্কোতে আছেন, খুব ভালো পজিশনে। তো আমার ক্যারিয়ারে তার প্রভাব অনেক। ওরিয়ন থেকে আমি আলিম নিট মন্ডল গ্রুপে আসি 2013 সালের প্রথম দিনেই। 2019 সাল পর্যন্ত আমি আলিম নিটে ছিলাম মার্চেন্ডাইজিং ম্যানেজার হিসেবে। তারপর 2020 সালে আমি কটনফিল্ড বিডি লিমিটেড, যেটা মন্ডল গ্রুপেরই আরেকটি প্রতিষ্ঠান, সেটাতে হেড অফ মার্কেটিং এবং মার্চেন্ডাইজিং হিসেবে দায়িত্ব নেই এবং এখনও ওই দায়িত্বে আছি। ভেরি ইন্টারেস্টিং জার্নি ভাই। তো ভাই, আপনি স্কিল এলিভেশন একাডেমি প্রতিষ্ঠা করেছেন এবং প্রায় 150রও বেশি সেশনে আপনি স্কিল ডেভেলপমেন্ট ট্রেনার এবং মোটিভেশন স্পিকার হিসেবে পরিচালনা করেছেন। তবে এই সম্পর্কে আপনি যদি কিছু বলতেন। এটা আসলে এগেইন অ্যানাদার ইন্টারেস্টিং পার্ট অফ মাই লাইফ। ছোটবেলা থেকে যদি একটা বিষয় আমি বলি, আমার কাছে সবসময় আমি যা শিখি এটা আরেকজনকে শেখাতে খুব ভালো লাগতো। ওকে। সো আমি সবসময় চেষ্টা করতাম যেটা আমি আজকে শিখলাম এটা আগামীকালকে কাউকে শেখানো যায় কিনা। জানি না এটা কেন ছিল, হতে পারে যে আমার মা একজন স্কুল টিচার, তার কাছ থেকে জিনগতভাবে ডিএনএ গতভাবে হয়তো আমি এটা পেয়ে গেছি। তো আমি সবসময় এই চেষ্টাটাতে ছিলাম, একটা প্যাশনের মতো ব্যাপারটা হয়ে গেছে আমার জন্য। কিন্তু যখন আমি 2011-তে ক্যারিয়ার স্টার্ট করি, ভেরি ইন্টারেস্টিংলি আই হ্যাভ নোটিস যে লোকজন মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্টটাকে খুবই নন টেকনিক্যাল একটা ডিপার্টমেন্ট হিসেবে সবসময় বলতে খুব পছন্দ করতো, যে এরা নন টেকনিক্যাল ডিপার্টমেন্ট, এদের এত বেশি টেকনিক্যাল বিষয় জানার কথা বলার প্রয়োজন নেই, ওটার জন্য টেকনিক্যাল লোক আছে। সো অফকোর্স শুরুর দিকে খুবই অনেস্টলি স্পিকিং খুবই হিউমিলিটিং ফিল হইতো যে 4 বছর আমি টেক্সটাইল পড়াশোনা করলাম, এখন আমাকে নন টেকনিক্যাল নাম নিতে হচ্ছে। সো ফ্রম দ্যাট পার্ট দিস ইন্সপিরেশন কেম যে আমি তখন থেকে ভাবতাম যে এই ডিপার্টমেন্টটাকে টেকনিক্যাল কিভাবে করা যায়। সো মিনস টেকনিক্যাল হইতে হলে লোকজনকে টেকনিক্যাল জিনিস শেখাইতে হবে। এখন টেকনিক্যাল জিনিস শেখাইতে গেলে একটা চ্যালেঞ্জ ফেস করলাম তখন, যে মার্চেন্ডাইজাররাও এটা নিতে রাজি না। দে অলসো ফিল যে আমরা এটা জানি কি করব। তখন মনে হলো যে আসলে মার্চেন্ডাইজারদেরকে এই লার্নিং এর কার্ভটাতে আনতে গেলে সবার আসলে মাইন্ড চেঞ্জ হওয়াটা জরুরি। মিনস তাকে যদি আমি মাইন্ড চেঞ্জ করে ওই জায়গায় উপযোগী করতে পারি রিসিভিং এর জন্য, তখনই সে এটা নেবে, তার আগ পর্যন্ত আসলে নেবে না।
তো সেটা করার জন্য এটা জরুরি ছিল যে একটা প্রপার মেথোডোলজিতে এটাকে ডেলিভার করতে পারা। অ্যাজ এ ট্রেনার, অ্যাজ এ স্পিকার, আমি বললে মানুষ এটা অ্যাকসেপ্ট কেন করবে সেটার জন্য আমার বলার দক্ষতাটাও বেটার হওয়াটা Better হওয়া জরুরি উচিত। ছিল। দেন আই ইনভেস্টেড অন মাই সেলফ অ্যাকচুয়ালি। আমি অসংখ্য এরকম সার্টিফিকেশন কোর্স করেছি, ঢাকা ইউনিভার্সিটিতে আইবিএতে কোর্স করেছি, লিডারশিপের উপর সার্টিফাইড আমি দেশের অনেক খ্যাতনামা ট্রেনারদের কাছ থেকে ট্রেনিং নিয়েছি, আমি বিদেশের কিছু খুব ভালো কনসালটেন্টের কাছে ট্রেনিং নিয়েছি, যেগুলোর জন্য আমি নিজেও যেমন ইনভেস্ট করেছি তেমনি আমার কোম্পানিও আমার উপরে অনেক ইনভেস্ট করেছে। অনেস্টলি স্পিকিং, মন্ডল গ্রুপ আমার উপরে এই জায়গায় অনেক ইনভেস্ট করেছে যাতে আমি এটার জন্য প্রিপেয়ার্ড হই। তো সেটাতে আমার যেমন স্কিল ডেভেলপমেন্ট হয়, সাথে সাথে আমি নিজেও একজন ট্রেনার হিসেবে নিজেকে আস্তে আস্তে গড়ে তুলি, এবং আমার ডিপার্টমেন্ট থেকেই আমি স্টার্ট করি এটা আলিমনিট থেকে। সেটা জার্নিটা শুরু হয় 2016 সাল থেকে, যেটাকে প্রথমে আমি নিজের ইউনিটের মধ্যে সীমাবদ্ধ রেখেছিলাম। পরে ধাপে ধাপে সবাই দেখতে দেখতে পরিচিত হতে হতে অনেকে অন্য কোম্পানি থেকেও ফোন করে, কখনো কখনো কিছু এডুকেশনাল ইনস্টিটিউট থেকে ফোন করে, কেউ কেউ পার্সোনালি এসে বসে কথা বলতে চায়। তো সেভাবেই শুরু। আর স্কিল এলিভেশনের যাত্রা শুরু হয় আসলে 2 বছর আগে। আমারই ইউনিভার্সিটির ছোট ভাই 36তম ব্যাচের আরিফ, ও আমার সাথে কাজ করতে করতে এই ট্রেনিংগুলো করতে করতে এতটাই ইন্সপায়ার্ড অ্যান্ড মোটিভেটেড হয়ে যায় যে ও তখন বললো যে দাদা, এটাকে শুধু এখানের মধ্যে লিমিটেড না রেখে আমরা এটাকে পুরো ইন্ডাস্ট্রির মধ্যে দিই। Okay. তো তখনই প্রফেশনালি যদি বলি যে তখনই কোম্পানির মতো করে অনেকটা এই প্রতিষ্ঠান ফর্ম করা, যে স্কিল এলিভেশন একাডেমি, যেটাকে এখনো আমরা অনলাইন ভার্সন হিসেবে রান করি। আর এর বাইরে আমরা অফলাইনে বিভিন্ন সময় ট্রেনিং করাই। তো সেই প্যাশন থেকে এটা চলমান। এখনো বলবো না যে এটাকে রেগুলার প্রফেশন হিসেবে নিয়েছি, আমি স্টিল প্রফেশনালি মার্চেন্ডাইজার, বাট ফিউচারে হয়তো বা নিতেও পারি, বাট ইটস এ প্যাশন। ভেরি ইন্টারেস্টিং প্যাশন ভাই। তো ভাই, আমরা যদি আপনার ছাত্র জীবনে একটু রিওয়াইন্ড করি, তো আপনি বুটেক্সের শহীদ আজিজ হল কালচারাল ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তো এই নেতৃত্ব বা এই অভিজ্ঞতাটা মানে আপনাকে কিভাবে সাহায্য করেছিল ভবিষ্যতে? এসে হলে আমার মনে আছে আমরা খেলাধুলা করতাম। জি। খেলাধুলা ছিল, আমি আসলে করতাম না, আমি আউটডোর গেমসে উইক। আমি আমি খুব একটা খেলাধুলায় কখনো ছিলাম না। কিন্তু আমি আবিষ্কার করলাম এসে হলে যাওয়ার পরে আমরা কালচারালি ওই ধরনের কোনো প্রোগ্রামে নাই। তখন আমি আমার সিনিয়রদের সাথে কথা বললাম, আমার যদি মনে পড়ে আমি তখন 3rd ইয়ার স্টুডেন্ট মোস্ট প্রবাবলি। সিনিয়রদের সাথে কথা বললাম যে এরকম একটা ক্লাবের মতো ফর্ম করি যেটা থেকে কালচারাল ওয়ার্কগুলো হলে হবে। আমার সিনিয়ররা আমাকে ওটাতে সাহায্য করেছেন, এবং সবচেয়েতে যেটা না বললেই নয়, অনেক পুরনো কথা, 2008-9 সালের কথা, আমার পরের যে ব্যাচ 33তম ব্যাচ, আমার খুবই পছন্দের কিছু জুনিয়র ভাই ছিল, ছোট ভাই ছিল। এরা এখন নাম মনে পড়ে, ইমরান, মাসুদ, মাইফুল, ওরা সবাই ছিল যারা এইটাতে কোঅপারেট করে আমাকে যে হ্যাঁ এরকম একটা কিছু আমরা করতে পারি, যেটার ওই এমব্রেলাটার আন্ডারে এরপরে হলের বিভিন্ন প্রোগ্রামগুলো অর্গানাইজড ওয়েতে হবে। তো সেই থেকে ওইটার যাত্রা শুরু। পরবর্তীতে আমি জানি না যে হলে আরো অনেক ক্লাব ফর্ম করেছে কিনা, বাট ওই সময় এটা করতে গিয়ে যেটা হয়, অনেক জুনিয়রদের সাথে আমি খুব ক্লোজলি মেশার সুযোগ পাই। অনেক সিনিয়র বড় ভাই যারা বিভিন্ন প্রোগ্রামে আমন্ত্রিত হয়ে আসছেন তাদের সাথে মেলামেশার সুযোগ পাই। ডেফিনেটলি এটা আমাকে আমার লিডারশিপ স্কিলসকেও ফ্লারিশ করার জন্য তো অবশ্যই হেল্প করেছে কোথাও না কোথাও। অসংখ্য ধন্যবাদ এই অভিজ্ঞতাটা শেয়ার করার জন্য। তো ভাই, আমরা যদি আপনার আইটিটির অধ্যায় ফিরে যাই, তো আইটিটিতে আপনি সহ সমাজ কল্যাণ সম্পাদক, প্রচার ও প্রকাশনা স্ট্যান্ডিং কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করেছেন। তো এখান থেকে আপনি কি কি শিখেছেন? সহজ সমাজ কল্যাণ সম্পাদক যদি বলি, এটা 13তম কাউন্সিলে, সেটা সাল হিসেবেও 2013 ছিল কোইন্সিডেন্টালি। আমার আসলে তখন চাকরির অভিজ্ঞতা বেশি ছিল না, 3 বছর 3.5 বছর ক্যারিয়ার। ওই সময়ে আমি ওই পদে নির্বাচন করার জন্য বড় ভাইরা আমাকে সুযোগ দেয়। তখন অনেস্টলি ওই পদটাই আমার কাছে মনে হয়েছিল আমার জন্য বেস্ট জায়গা। কেন, আমি অ্যাকচুয়ালি ইভেন্ট ম্যানেজমেন্ট করতেও খুব পছন্দ করি, আমার ভালো লাগে ইভেন্ট অর্গানাইজ করতে। তো সেই সময় যেহেতু একটু জুনিয়রই ছিলাম, কাউন্সিলে অনেক সিনিয়র ভাই ছিল, তো তাদের গাইডলাইন ফলো করে কাজ করতাম। বাট কাজ করতে গিয়ে এটা বুঝেছি যে এই সোশ্যাল ওয়েলফেয়ার যে বিষয়টা আইটিটির, এই অংশটাকে শুধু পিকনিকের মধ্যে সীমাবদ্ধ রাখাটা জরুরি না, এটার মাধ্যমে আরো অনেক কিছু করা যায়, যেটা পরবর্তীতে আইটিটির ব্যানারে হোক বা আইটিটির ব্যানারের বাইরে হোক
অনেকেই এটা নিয়ে খুব ভালো কাজ করেছে। যেমন এখন আমাদের যে সম্পাদক পদপ্রার্থী আরফান, সে বিভিন্ন সময় এটা নিয়ে অনেক ভালো ভালো কাজ করেছে। সো ভবিষ্যতে এটাকে আসলে আরো অনেক বেটার জায়গায় নিয়ে যাওয়ার সুযোগ আছে। ওটা আমি 13 কাউন্সিলে যখন ইলেক্টেড হই তখন কাজ করতে গিয়ে এটা বুঝতে পেরেছিলাম। আর স্ট্যান্ডিং কমিটি যেটা এখন ইন্টারিমের জন্য অন্তর্বর্তী আইটিটি, যে কমিটিটা আমার প্রচার ও প্রকাশনা কমিটির সদস্য সচিব হিসেবে আমি ছিলাম, সেখানে আমি যেই বড় কাজটাতে হাত দিয়েছিলাম সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইট নির্মাণ। এটা একটা মুখ্য একটা উদ্দেশ্য ছিল আমাদের, যে আমরা এটা করতে গিয়ে যেটা আবিষ্কার করেছিলাম আসলে ওয়েবসাইট করতে গিয়ে, যে আমাদের কাছে এর আগের যারা মেম্বার তাদের আসলে কোনো ডেটা নাই আমাদের Data কাছে। 2013-তে যখন 13 কাউন্সিল ফর্ম হয় ইলেকশনের মাধ্যমে, ওইখানে আমরা একটা ডিরেক্টরি বের করেছিলাম যেখানে সব মেম্বারদের ডেটা ছিল। আমরা ইন্টারিমে এসে যখন 2024-এ এই কমিটিটা ফর্ম হয় অন্তর্বর্তীকালীন কমিটি, আমরা এখানে এসে আবিষ্কার করলাম আমাদের কাছে আমাদের মেম্বারদের কোনো ডাটা নেই। মিনস 14তম কাউন্সিলে কি ঘটেছে, কিভাবে ঘটেছে, আই ডোন্ট নো, যে আমরা ইনফরমেশন পাচ্ছিলাম না কোনোভাবেই। সো বাধ্য হয়ে তখন আমাদেরকে ওয়েবসাইটের জন্য 13তম কাউন্সিলের ওই ডিরেক্টরিটাকে স্ট্যান্ডার্ড হিসেবে ফলো করতে হয়। ওখানে যার যে ইনফরমেশন ছিল, নাম যা ছিল, ছবি যেটা ছিল, ফোন নাম্বার যেটা ছিল, অ্যাড্রেস, কোম্পানি যাই ছিল, আমরা অতটুকু ইনফরমেশন ওয়েবসাইটে দিয়ে যাত্রাটা শুরু করি, যে এটাকে এরপরে আমরা মেম্বারদের কাছে পৌঁছে দিব, তারা তাদের মতো করে তাদের প্রোফাইলকে আপডেট করে নিতে পারবে। সেটা ছিল উদ্দেশ্য। তো সেটা করতে গিয়ে অনেক সময়ও লেগেছে, অনেক অবস্ট্যাকেলও ছিল। একটা ওয়েবসাইট আসলে ফর্ম করতে গেলে আমরাও তখন দেখলাম যে বিভিন্ন ধরনের বাগস থাকে, ওটাকে রেকটিফাই করতেও সময় লাগে। সবকিছু করে এই জার্নিটা শেষ করতে বেশ বড় সময় লেগে যায়। আর অবভিয়াসলি সবাই জবে ছিল, সবাই ব্যস্ততার মধ্যেও ছিল, প্লাস অনেক ডিসিশনস মেকিং এরও ব্যাপার থাকে এখানে। তো সেই জার্নিটাতে আমরা ওয়েবসাইট যেটা করতে গেলাম, এই ধারণাটাকে আরো অনেক বড় ভাবে চিন্তা করা হয়। বড় এভাবে যে আমরা ভাবলাম যে ওয়েবসাইটটাকে শুধু ইনফরমেশন মানুষ দেখবে এই আদলে রাখা যাবে না, ওয়েবসাইটটাকে ইন্টারঅ্যাক্টিভ করতে হবে যাতে মানুষ এটা ইউজ করতে পারে। এখন যদি এটা শুধু মানুষ আসবে আর ওয়েবসাইটে একটা ইনফরমেশন দেখে চলে যাবে, এগেইন মানুষ কিছুদিন পরে এটার প্রতি আগ্রহ হারায় ফেলবে। সো আমরা ভাবলাম যে আমরা ওয়েবসাইটটাকে এমনভাবে বানাবো যেখানে প্রত্যেক মেম্বার তার প্রোফাইল যেমন আপডেট করতে পারবে, তেমনি একজন আরেকজনের সাথে ইন্টারকানেক্টেডও হতে পারবে। প্যারালালি আমরা এটা ভাবলাম যে আমাদের বিভিন্ন ব্যাচ বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম অর্গানাইজ করে, এই প্রোগ্রামগুলোকে আমরা এই ওয়েবসাইটে নিয়ে আসবো। এখানেই রেজিস্ট্রেশন হবে, এখানেই পেমেন্ট হবে, এখানের মাধ্যমে তারা পেমেন্টের কুপন পাবে, সবকিছু পাবে। প্যারালাল আরেকটা ব্যাপার ভাবলাম যে প্রচুর টেকনিক্যাল প্রবলেমস হয় কাজ করতে গেলে, ডাইং এ হয়, নিটিং এ হয়, মার্চেন্ডাইজিং এ হতে পারে, প্রিন্টিং এ হতে পারে। আমরা একটা ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন টাইপের জিনিস রাখার চিন্তা করলাম, অনেকটা কোরার মতো সর্ট অফ, যে কেউ এসে তার টেকনিক্যাল প্রবলেমটা বলবে, কোনো একজন এক্সপার্ট ওটার আনসারও করবে। এগুলো সব আমাদের ওয়েবসাইটের প্ল্যানে আছে, ভার্চুয়াল কিউএন এর মতো অনেকটাই। তো এটা পুরোটাই আমাদের প্ল্যানে আছে, কিন্তু সময় ছিল না আমাদের কাছে, কারণ আমাদের একটা বড় গাইডলাইন ছিল সিনিয়রদের তরফ থেকে যে আমরা যে কোনোভাবেই হোক ইলেকশন ঘটানোর জন্য পরিবেশ তৈরি করে ইলেকশনের মাধ্যমে ইলেক্টেড কমিটির হাতে ক্ষমতা হস্তান্তর করব। কোনোভাবেই যেন অন্তর্বর্তীকালীন কমিটিটা এমন না হয় যে এটা অনেক লম্বা সময় ধরে রয়ে গেছে, এই ধরনের না। তো সিনিয়রদের থেকে ওই প্রেশারটা সবসময় ছিল যে উই ওয়ান্ট টু মুভ ahead টুয়ার্ডস দ্য ইলেকশন। সো ওয়েবসাইটের কাজকে এমনভাবে দ্রুততার সাথে শেষ করতে হবে যাতে করে সবাইকে আমরা ওখানে কানেক্টেড করে আমরা মেম্বারশিপের দিকে গিয়ে ফাইনালি আমরা ইলেকশন অ্যানাউন্স করতে পারি। তো সেই কারণে আমরা মাত্র বলতে গেলে 1/4 কাজ ওয়েবসাইটে করতে পেরেছি। ফিউচারে আসলে এটাকে আর ওয়েবসাইট বলাটা উচিত হবে না, এটা অনেকটাই আসলে এখন ওয়েব পোর্টাল, বিকজ এখানে অনেক ধরনের ইন্টারেক্টিভ কাজকর্ম হবে, অনেক বিষয়কে আমরা এটার মাধ্যমে কানেক্টেড করব। সো এই ওয়েব পোর্টালের এখনো বলতে গেলে 75% কাজই বাকি। তো ফিউচারে এটা করার খুব আগ্রহ আছে, সেই কারণেই এই একই ডিপার্টমেন্টেই থেকে যাওয়া, যেহেতু এটার শুরুর অনেকটুকু কাজ আমি করেছি, আমি জানি যে এটা সামনে আরো কতটুকু এটাকে এক্সপান্ড করা সম্ভব। এই উদ্দেশ্যেই এবার নির্বাচনে এই প্রচার ও প্রকাশনা সম্পাদকে দাঁড়ানো আসলে, যাতে এই কাজটাকে শেষ করতে পারি সুন্দরভাবে। জি ভাই, ইটস আ ভেরি গুড ইনিশিয়েটিভ। তো ভাই, আপনি আসন্ন নির্বাচনে জিজি প্যানেল থেকে প্রচার ও প্রকাশনা সম্পাদক বিষয়ে পদপ্রার্থী। তো ভাই, আপনি যদি নির্বাচিত হন তাহলে আপনার মূল লক্ষ্য বা মূল পরিকল্পনাগুলো কি কি হবে?
প্রথমত পরিকল্পনা হবে হচ্ছে, যেটা একটু আগেই বললাম, যে ওয়েবসাইটে যে অসম্পূর্ণ কাজটুকু রয়ে গেছে, এটা অসম্পূর্ণ রাখার পিছনে আরো কিছু কারণ আছে। এই বৃহৎ কর্মযজ্ঞটাকে শেষ করতে গেলে এই ওয়েবসাইটের পিছনে অবশ্যই কিছু ফিনান্সিয়াল ইনভেস্টমেন্টও রিকোয়ার্ড। আমরা যে ওয়েব ডেভেলপার বা যাদের সাথে এটাকে নিয়ে কাজ করি না কেন, সেখানে ডেফিনেটলি আমাদেরকে প্রফেশনালি যদি আমরা করতে চাই, যেরকম আমরা বলছি যে আমরা এখানে অনলাইন পেমেন্টের মেকানিজম রাখবো, যেটা আমরা মেম্বারশিপ করার সময় এটাকে ডিরেক্ট অনলাইন পেমেন্ট গেটওয়ে সিস্টেমে করিনি, কারণ এটার জন্য একটা স্ট্রং সিকিউরিটি সিস্টেম রিকোয়ার্ড। সেটা করতে গেলে অনেক খরচের বিষয় আসে। তো আমরা চেয়েছিলাম, সিনিয়রদেরও গাইডলাইনটা এরকম ছিল, যে এই ধরনের ডিসিশনস গুলা একটা ইলেক্টেড কমিটির নেওয়াটাই সমীচীন। অন্তর্বর্তীকালীন কোনো কমিটি যদি এই ধরনের ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট ডিসিশনস নেয়, সেটা ভবিষ্যতে কোনো বিতর্কের জন্ম দিতে পারে। সো এই গাইডলাইনটা ছিল খুব পরিষ্কারভাবে যে এই ধরনের কোনো ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট একটা ইলেক্টেড কমিটি এসেই নিক, সেটাই শ্রেয়, যেই আসুক। অবশ্যই। তো সেখানে আমরা এই কারণে এই ডিরেক্ট অনলাইন পেমেন্ট গেটওয়েতে পেমেন্ট মেকানিজম, যেটা কার্ডের মাধ্যমে যে কেউ করে দিতে পারবে, সেজন্য এটাকে আমরা করিনি। ওখানে মেম্বারশিপে ছিল যে কেউ একজন বিকাশের মাধ্যমে পেমেন্ট করে ওই আইডিটা শুধু আমাদেরকে দিয়ে দিবে, আমরা ওইটা দিয়ে ট্র্যাকিং করব। বাট ফিউচারে প্ল্যান আছে এটাকে ফুললি অনলাইনে ইন্টারঅ্যাক্টিভ করা, যেখানে লোকজন এক বসাতেই পুরো মেম্বারশিপের প্রক্রিয়াটা শেষ করে উঠে যেতে পারবে। এটা একটা মূল লক্ষ্য হিসেবে আমার আছে, যে এটাকে আমি বাস্তবায়ন করবো এরপরে সামনে গিয়ে। সেই সাথে একটা আরেকটা বড় লক্ষ্য আছে, যেটা মেম্বারশিপ কমিটিতে যারা থাকবে তাদের সঙ্গে একসঙ্গে হয়ে আমাকে কাজটা করতে হবে। মানুষ পর্যন্ত এই মেসেজটা পৌঁছানো যে তার আইটিটি মেম্বার হওয়ার জন্য কি করতে হবে, কিভাবে করতে হবে, এবং কেন সে আইটিটির মেম্বার হবে। একটা মূল সমস্যাই এখন হলো যে আইটিটির প্রতি সবাই একটু বিমুখ। এই কারণে সবাই আমরা বুঝতে পারি যে এত বছর ধরে যেহেতু ইলেকশন ছিল না, কোনো ভালো ইন্টারাকশন সেভাবে হয়নি, মানুষ আগ্রহটা হারিয়ে ফেলেছে। এটা বারবার আমাদের প্যানেল লিডার এনায়েত ভাই এটা বারবার বলেন যে এই বিমুখতা থেকে আমাদেরকে ফিরিয়ে আনতে হবে যেভাবেই হোক। সো আমাকে এটা বুঝাতে হবে সবার কাছে অবশ্যই যে আইটিটির মাধ্যমে আমরা কি কি পাবো টেক্সটাইল ইঞ্জিনিয়াররা। সামনে অনেক ধরনের পরিকল্পনা আমাদের আছে। আইটিটির একটা নিজস্ব ভবন করার পরিকল্পনা আছে, বিসিএস ক্যাডার নিয়ে কাজ করার ইচ্ছা আছে। তো সেগুলো আমি ওইভাবেই প্রচার করতে চাই যেটা থেকে আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়াররা ওই আগ্রহটা আইটিটির প্রতি অনুভব করবেন। প্যারালালি যদি আমি ওয়েবসাইটটাকে খুব ফাংশনাল ওয়েতে রান করতে পারি, দেন অফকোর্স পিপল উইল হ্যাভ দ্যাট ইন্টারেস্ট, যেখানে কাজ করতে গিয়ে যত ধরনের সমস্যায় হয় সবাই যেহেতু এটা ওয়েবসাইটে এসে আলোচনা করবে, অবশ্যই তারা তখন মেম্বার হতে চাইবে। সো দুইটা বড় কাজের লক্ষ্য, একটা হচ্ছে মেম্বার করা, আর একটা হচ্ছে ওয়েবসাইটটাকে একটা পূর্ণাঙ্গতা দেওয়া, যেখানে সব ব্যাচগুলো তাদের সব কার্যক্রমই ওয়েবসাইটের মাধ্যমেই করতে পারবে। দ্যাটস ওয়াই উই আর সেইং যে এটা আসলে ফিউচারে আর ওয়েবসাইট বলাটা এটাকে উচিত হবে না, দ্যাট উইল বি এ ওয়েব পোর্টাল। এটা একটা মূল লক্ষ্য আছে। আর এর পাশাপাশি আমরা চাই আমাদের যারা সফল টেক্সটাইল ইঞ্জিনিয়ার বিভিন্ন কাজের ক্ষেত্রে, তাদেরকে নিয়ে আমরা একটা পডকাস্ট করতে চাই প্রতি সপ্তাহে একটা করে, যেখানে আমরা তার সফলতার কথাটা তুলে ধরবো। সেই সফলতা যেন পুরো দেশ জানতে পারে। এখনো অনেক ভালো আমাদের টেক্সটাইল বুটেক্সিয়ানরা আছেন যারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কাজে খুবই সফল, কিন্তু আনফরচুনেটলি হাতে গোনা হয়তো বা কিছু মানুষ তার কাজের কথা জানে, তার সফলতার কথা জানে। তো এটা একটা ইচ্ছা আছে যে আমরা আইটিটির বর্তমান অফিসেও একটা পডকাস্ট রুম ক্রিয়েট করব, একটা স্টুডিওর মতো করব, সেখানে আমরা প্রত্যেক সপ্তাহে একজন করে ইনভাইট করব। এই ইনভাইটেশনটাতে আমি সবাইকে অনুরোধ করব যে কে আগে আসলো কে পরে আসলো আমরা এই বিতর্কে যেন না যাই। আমরা সবাই এটা মনে করি যে আমারই কোনো একজন ভাই আগে আসছে, আমারই কোনো একজন ভাই হয়তো বা পরে আসছে, সেভাবে করে আমরা ফিউচারে, এটা ইচ্ছা আছে আমার। অফকোর্স এইসব বিষয়গুলো আসলে কিছু কিছু ক্ষেত্রে কাউন্সিলের অনুমতিরও প্রয়োজন রাখে। তো সেখান থেকে এটাকে অ্যাপ্রুভ করে ফিউচারে তাদের সবাইকে পুরো জাতির কাছে পরিচয় করাই দেওয়ার একটা স্বপ্ন দেখি আমি, যাতে পুরো জাতি জানতে পারে যে এই দেশে যারা এই 80-85% রেভিনিউ নিয়ে আসে তাদের পিছনে যারা কারিগররা আছেন তারা কতটা ভালো কাজ করছেন, এটা যেন জানতে পারে সবাই। থ্যাংক ইউ ভাই। ভাই অনেকে বলে যে প্রচার ও প্রকাশনা সম্পাদক, এনার কাজ শুধুমাত্র একটা পোস্টার অথবা ফেসবুকে 2-3টা পোস্ট দেওয়ার মধ্যে সীমাবদ্ধ। তো আপনি এখানে কি ভিন্ন মাত্রা অ্যাড করতে চান? আসলে যারা এটা বলেন আমি তাদেরকে দোষ দেব না, অনেস্টলি দোষ দেব না, কারণ উনি উনার সময়কালে ডেফিনেটলি এতটুকুই দেখেছেন তাই এটা বলছেন।
উনি যদি এর সাথে ভালো কিছু দেখতেন ডেফিনেটলি বলতেন না। হুম। সো আমাদের কাজ হচ্ছে ওই সমালোচনাটাকে নেওয়া, নিতে পারা। আমরা নিতে পারি না বলে রিয়্যাক্ট করে বসি। আমাদের কাজ হচ্ছে ওই সমালোচনাটাকে নিতে পারা এবং সেটাকে ভুল প্রমাণ করা। দ্যাটস দ্য থিং উই শুড ডু। যে আমরা সামনে কাজটাকে এতটুকুর মধ্যে সীমাবদ্ধ না রেখে এতক্ষণ পর্যন্ত যে বিষয়গুলো আমি বললাম এগুলো যদি আমরা করে দেখাতে পারি তখন তো মানুষ বিশ্বাস করবে যে না, প্রচার ও প্রকাশনা শুধু পোস্টার আর ফেসবুক পোস্টের মধ্যে না থেকেও এর চেয়ে বেটার কিছু করতে পারে। বিগত 10-12 বছরের আইটিটিকে দেখে কেউ যদি সামনের আইটিটিকেও জাজ করতে চায়, আমরা সেখানে এই বিষয়টাকে খুব আত্মবিশ্বাসের সাথে বলতে চাই যে আমরা ভিন্ন কিছু করার লক্ষ্যমাত্রা নিয়ে আসছি, যাতে সবাই এটা এর পরের প্রজন্ম যেই আসবে আইটিটির জন্য তারা ফিল করবে যে না, there are a lot of things to do, a lot of things to do. সো এই ভুলগুলো অবশ্যই আমরা আশা করছি প্রমাণ করতে পারবো যে আইডিয়াসগুলোর কথা বলছি, এবং সময়ের সাথে সাথে আরো অনেক আইডিয়াস অ্যাড হবে। এবং আমি চাই, পার্সোনালি আমি চাই যে এটা কারা ইলেক্টেড হলো শুধু তারাই আইডিয়া দিবে এর মধ্যে যেন সীমাবদ্ধ না থাকে। আমি আমার ব্যাচে যেমন অলরেডি বলেছি আমার ব্যাচমেটদেরকে যে কার কি এক্সপেকটেশন আছে আইটিটির কাছে সেটা শেয়ার করার জন্য। আমি একইভাবে যদি ইলেক্টেড হই তখন ডেফিনেটলি আমি এটা ওয়েবসাইটের মাধ্যমেই খুঁজবো সবার কাছে, অবশ্যই। যে ওয়েবসাইটেই সবাই এসে বলুক যে আইটিটির কাছে বা প্রেজেন্ট পাবলিকেশনের কাছে বা অন্য কোনো ডিপার্টমেন্টের কাছে তাদের চাওয়াটা কি। সেটা যখন ওয়েবসাইটে আসবে তখন এই কাউন্সিলও একটা জবাবদিহিতাই থাকবে যে মানুষ এটা চায়, আমাদেরকে এটা করতে হবে সবার জন্য। আমি ওয়েবসাইটকে অতটাই স্বচ্ছভাবে রান করতে চাই। তো আশা করি যে ওইটা যদি হয় তখন এই অভিযোগটা আর থাকবে না যে শুধু পোস্টারিং এর মধ্যে থেকে যায়, পোস্টের মধ্যে থেকে যায়। তখন মানুষ ফিল করবে যে না, ইচ্ছে তো অনেক বেশি কিছু করে। থ্যাংক ইউ। তো ভাই, আপনার প্যানেল অর্থাৎ জিজি প্যানেলের ইস্তেহারে বলা আছে যে আইটিটি ভবন, বিসিএস ক্যাডার এবং অন্যান্য সার্টিফিকেশন ইত্যাদি অনেক বড় বড় প্রতিশ্রুতির কথা বলা হয়েছে। তো আপনি প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে এগুলোকে কিভাবে প্রচার করবেন বা জনপ্রিয় করে তুলবেন? প্রথম কথা হচ্ছে জিজি প্যানেলের তরফ থেকে যতগুলো প্রতিশ্রুতির কথা বলা আছে কোনোটাই জাস্ট শুধু বললাম এই উদ্দেশ্যে বলা না। আমরা প্রত্যেকটা কন্টেস্ট্যান্ট এটাকে ধারণ করি যে আমরা এটা বিশ্বাস করি বলে আমরা ইস্তেহারে এটা দিয়েছি। এটা কোনো রাজনৈতিক বলি না, যারা এখানে কাজ করে তারা সবাই এটাকে বিশ্বাস করে এবং এটার স্বপ্ন দেখে অনেস্টলি। এই অন্তর্বর্তীকালীন কমিটি আইটিটির যে 10 কাঠার জায়গাটা এটার জন্য কতটা পরিশ্রম করেছে এটা যারা এর আশেপাশে ছিল না তারা বুঝতে পারবে না কখনো। সাইদ ভাই আমাদের খুব প্রিয় বড় ভাই, এনায়েত ভাই, তারা কতটা দৌড়াদৌড়ি এটা নিয়ে করেছে রাজুকের দপ্তরে বিভিন্ন জায়গায়, কতবার গিয়েছে। এগুলো আমরা যারা অন্তর্বর্তীকালীন কমিটির হোয়াটসঅ্যাপ গ্রুপে ছিলাম আমরা প্রতিদিন ওই মেসেজ দেখতাম, প্রতি সপ্তাহে মেসেজ দেখতাম, আজকে কার সাথে মিটিং হলো, কত ঘন্টা মিটিং হলো, কয়টা মিটিং ক্যান্সেল হলো, কতবার করে যাওয়া আসা করো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এবং শেষ পর্যায়ে এসে আমাদের আরেকজন খুব শ্রদ্ধেয় বড় ভাই শামসুজ্জামান ভাই সিআইপি, উনিও আমাদেরকে ফিনান্সিয়ালি অনেক বড় হেল্প করেছেন এটার পিছনে। এখন আমরা ওই স্বপ্নটাকে বাস্তবায়ন করতে চাই। এই জায়গা যখন রেজিস্ট্রি হয়ে যাবে অতি সত্বরে, আগামী 1 থেকে 2 মাসের মধ্যে আশা করা যাচ্ছে এটা হয়ে যাবে, কারণ এটা দখলটা বুঝিয়ে দেওয়া হয়েছে, বাউন্ডারি হচ্ছে এটা। সো আমরা ওখানে ভবন নির্মাণের স্বপ্নটা দেখি, এবং এটা শুধু স্বপ্ন না, আমরা এটাকে যে কোনো মূল্যে এই কাজটাকে আমরা শুরু করবই, যাতে এর পরের কাউন্সিল এগেইন ওই জবাবদিহিতার মধ্যেই থাকে যে এই ভবনের কাজ তাকে শেষ করতে হবে। নয়তো আমরাই প্রশ্ন করব যে কেন এই কাজ আগালো না, কেন এই কাজ হচ্ছে না। সো এইখানে যেরকম এই ভবনের স্বপ্নটা আমরা দেখছি, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের এই বিসিএস ক্যাডারও অনেক বছরের একটা ড্রিম। এটা ইনফ্যাক্ট 13 কাউন্সিলের পরে যদি আইটিটির কার্যক্রমগুলো খুব ফাংশনালি অ্যাক্টিভেটেড থাকতো, আমার কাছে মনে হয় যে হয়তো এতদিনে বাস্তবায়িত হয়েও যেত। আমার কাজ হচ্ছে এই জিনিসগুলোতে সচেতনতা মানুষের মধ্যে তৈরি করা, জনমত তৈরি করা, সমর্থন তৈরি করা, সরকার পর্যন্ত এই মেসেজটাকে অনলাইন মিডিয়ার মাধ্যমে পৌঁছে দেওয়া। আজকের যুগে অনলাইন অনেক বড় ভূমিকা রাখতে পারে। আমরা 24-এর ঘটনা থেকে এটা জানি যে অনলাইনের ভূমিকা কতটা ব্যাপক ছিল। সো আমি অবশ্যই ওয়েবসাইটের মাধ্যমে, মেইলসের মাধ্যমে এবং ফেসবুক আমাদের যে আইটিটির পেজ আছে সেটার মাধ্যমে, অ্যাজ ওয়েল অ্যাজ বুটেক্সেও বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে, বুটেক্সের বাইরেও বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে আমি অবশ্যই এই ইস্তেহারে যেই মেজর পয়েন্টসগুলো আছে সেগুলো নিয়ে কাজ করার সকল ইনিশিয়েটিভ নিব, যাতে কাউন্সিল নিজেও এটা নিয়ে যেন চাপে থাকে যে ইস্তেহারে এটা ছিল
সো আমাদেরকে এটা ভুলে গেলে চলবে না, চলবে না। আমাদেরকে এটা বাস্তবায়নের জন্য কাজ কাজ করতে করতে হবে। জনমতকে ওই পর্যায়ে নিয়ে যেতে চাই আমি, যেখানে জনমতের কারণে হলেও কাউন্সিলকে বাধ্যতামূলকভাবে, অনেক সময় বলে না যে তুমি ভুলে যেতে চাইলেও আমি ভুলতে দিব না তোমাকে, সো কাউন্সিল যেন ভুলতে না পারে না পারে। কোনোভাবে। আমি ওই ব্যাপারগুলো নিয়ে অবশ্যই কাজ করব। অসংখ্য ধন্যবাদ ভাই। তো ভাই আপনি তো বিভিন্ন দেশ ঘুরেছেন, তো আপনার এই আন্তর্জাতিক এক্সপিরিয়েন্স গুলো আপনি কিভাবে আপনার প্রচার কাজে ব্যবহার করবেন? বিভিন্ন দেশ ঘোরার আসলে পারপাস গুলা বেশিরভাগ ক্ষেত্রেই ছিল অফিসের কাজে, অনেস্টলি। তো সেখানে কাজ করতে গিয়ে এটা আবিষ্কার করেছি যে মানুষ একটা প্রপার ডিসিপ্লিনের মধ্যে চলে, হুম। লস রেগুলেশনস এগুলো মেনেই চলে। আমাদের দেশে সেগুলো মানার আগ্রহ মানুষের কম, এটা একটা বিষয় যে সবাই যদি নিয়মের মধ্যে থাকতাম দেশটা অনেক সুন্দর হতো। ডিসিপ্লিন ইজ কি। হ্যাঁ, এর বাইরে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ক্রিটিসিজম নিতে না পারা। হুম। আমরা কোনোভাবেই আমাদের সমালোচনা নিতে পারি না, যে সমালোচনা করে তাকে শত্রু ভাবা শুরু করি। এটা কখনোই বিশ্বাস করতে পারি না কোনোভাবেই যে যে আসলে আমার সমালোচনা করছে সে আমার একটা অনেক বড় উপকার করে দিয়ে যাচ্ছে, কারণ আমি ওই সমালোচনার দ্বারা হয়তোবা ইমপ্রুভমেন্টের একটা সুযোগ সুযোগ পাবো। পাচ্ছে। এখন বিদেশের অভিজ্ঞতার আলোকে যদি আসলে সবকিছু এখন এইখানে কাজে লাগাতে চাই, হয়তোবা অনেক কিছু সময় উপযোগী হবে না, বাট আমি এই বিশ্বাস রাখি যে একদিন এগুলো অনেক কিছুই পরিবর্তন করা সম্ভব। ওই অবশ্যই। স্বপ্নটা দেখতে আমি ভালোবাসি। আমি খুবই অপটিমিস্টিক একজন মানুষ, খুবই ইন্ট্রিনসিক মোটিভেটেড টাইপের একজন মানুষ, যে আমাকে অনেস্টলি মোটিভেট করার জন্য বাইরে থেকে বলে না মূলা ঝুলানো, আমার জন্য এটার প্রয়োজন হয় না, আমি নিজেকে মোটিভেট করতে জানি। সো আমি ওই স্বপ্নটা দেখতে ভালোবাসি যে এই এই বাংলাদেশ আজকে সিঙ্গাপুর মালয়েশিয়ার মতো উন্নত হওয়া সময়ের ব্যাপার মাত্র। আমাদের কাছে ওই ম্যান পাওয়ার স্ট্রেংথ বলি, আমাদের রিসোর্সেস বলি, সব কিছু আছে। শুধু প্রয়োজন হচ্ছে সবার মাইন্ডটাকে একটু শিফট করা, সবাইকে এই জায়গায় নিয়ে আসতে পারা, যে এটা বিশ্বাস করানো যে আমরা যদি সবাই একত্রিতভাবে একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আগাই তাহলে দেশকে অনেক দূর নিয়ে যাওয়া সম্ভব, অনেক দূর নিয়ে যাওয়া সম্ভব। থ্যাংক ইউ ভাই। তো ভাই আমাদের যারা তরুণ টেক্সটাইল ইঞ্জিনিয়ার আছে তাদের উদ্দেশ্যে আপনি কি পরামর্শ দিবেন? তরুণ যারা এখনো বিভিন্ন জবে ঢোকার অপেক্ষায় আছে তাদের জন্য এক ধরনের পরামর্শ দেব, যারা জবে অলরেডি ঢুকে গেছে তাদের জন্য আরেক ধরনের পরামর্শ দেব। যারা জবে এখনো ঢুকেনি তাদের উদ্দেশ্যে বলবো, আমি বিইং এ মার্চেন্ডাইজার এই কথাটা খুব স্ট্রংলি বলছি, আই উইল রিকমেন্ড অল অফ ইউ, সবাই মার্চেন্ডাইজিং এ ঢুকবো এই বিষয়টা থেকে বের হয়ে আসা। আমাদের অনেকগুলা সেক্টর আছে যেগুলা এখনো ফাঁকা পড়ে আছে, অনেক কিছু এক্সপ্লোর করার আছে, অনেক পটেনশিয়াল আছে। ফর এক্সাম্পল গার্মেন্ট প্রোডাকশন, ফর এক্সাম্পল ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, ফ্যাশন ডিজাইনিং, এই ধরনের অনেকগুলো সেগমেন্ট, সাস্টেইনেবিলিটি, কমপ্লায়েন্স, এই পার্টে আমাদের কেউই যেতে চায় না, সবাই খালি মার্চেন্ডাইজিং করতে চায়। সবার কাছে মনে হয় যে এই চাকরিটা মনে হয় খুব পশ, এইখানে এসি রুমে বসে থাকবো, খুব ভালো কিছু হবে, ডেস্ক জব আর কি। ডেস্ক জব এবং আরামদায়ক জব। আরামদায়ক। এটা মোটেও আরামদায়ক জব না, ফার্স্ট অফ অল এটা এটা একটা মেন্টাল প্রেশারের জব অনেস্টলি, প্রতি মুহূর্তে চ্যালেঞ্জ নেওয়ার মতো জব, হুইচ ইজ গুড অফকোর্স, যারা এটাকে এনজয় করে তাদের জন্য এটা খুব ভালো। কিন্তু আমি কেন এটাকে নিরুৎসাহিত করছি, বিকজ এটা এখন স্যাচুরেশনের দিকে চলে গেছে, সবাই এটা করব এটাই করব ভাবতে ভাবতে এমন একটা পর্যায়ে চলে আসছে এখন আর এখানে আসলে উপরে ওঠার সিঁড়িটা অনেক বেশি লম্বা হয়ে গেছে, যে উঠতে অনেক সময় লাগে। তার পরিবর্তে যে জায়গাগুলো ফাঁকা পড়ে আছে আমি সবাইকে রিকোয়েস্ট করবো সেদিকে যেতে। এটা হচ্ছে যারা এখনো জবে যায়নি তাদের জন্য পরামর্শ। আমি আমার বিভিন্ন সেশনসে যখন আমি ট্রেনিং নেই তখন এই কথাগুলো বলি সবাইকে। সেকেন্ড হচ্ছে যারা জবে ঢুকে গেছে তাদের প্রতি রিকোয়েস্ট করব, প্লিজ 1 মাস 2 মাস 6 মাস 10 মাস 1 বছর 2 বছর চাকরি করে যদি ভাবেন যে আমি তো অনেকদিন কাজ করলাম, সেটা না ভেবে আরেকটু লম্বা সময় এক জায়গায় ক্যারিয়ার করার চিন্তা করেন। এগুলোর কারণে আমাদেরকে অনেক জায়গায় সমালোচনার মুখে পড়তে হয়, আপনার পরে যে ওখানে আসবে তার ওখানে রাস্তা তৈরি হওয়ার সুযোগটা অনেক ক্ষেত্রে বন্ধ হয়ে যায়। হ্যাঁ, অফকোর্স আপনার কাজের ক্ষেত্রে কিছু জায়গায় প্রতিবন্ধকতা তৈরি হতে পারে, আমি অস্বীকার করছি না, কিছু জায়গায় পরিবেশ পরিস্থিতি আপনাকে বাধ্য করতে পারে সেটা ছেড়ে দিতে, কিন্তু তারপরে আমি রিকোয়েস্ট করব যেখানেই যান একটু চিন্তা ভাবনা করে প্ল্যানিং করেই যান, যাতে একটু লম্বা সময় ক্যারিয়ার করতে পারেন। তাহলে শুধু আপনি না, আপনার পরবর্তী প্রজন্মের যে ওখানে যেতে চাইবে তার জন্য ওই ম্যানেজমেন্ট
দরজাটা খোলা রেখে অপেক্ষা করবে। কিন্তু যখনই আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় খুব দ্রুত সুইচ করতে থাকি, এটা কোম্পানির জন্য একটা আনস্টেবল সিচুয়েশন ক্রিয়েট করে দেয়। সো তরুণ টেক্সটাইল ইঞ্জিনিয়ার যারা আছে তাদের প্রতি অনুরোধ করব আমি, যদি আমাকে বড় ভাই হিসেবে বলতে বলেন, যে একটু লং ক্যারিয়ার করার চিন্তা ভাবনা থেকে ক্যারিয়ারগুলো গড়ে তুলেন, সবার জন্য খুব উপকার হবে। তো ভাই শেষ প্রশ্ন, আসন্ন 26শে জুন আইটিইটি নির্বাচনে আপনি আপনার আইটিইটি সদস্যদের কি বলতে চান? আইটিটি সদস্যদেরকে বলতে চাই, যেটা আমরা জিজি প্যানেল থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন ব্যাচের সাথে যখন আমাদের মতবিনিময় সভাগুলো হচ্ছিল, বিভিন্ন ফ্যাক্টরিতেও আমরা গিয়েছি, সেখানেও বলেছি যে আমাদের প্যানেলে যারা প্রার্থী তারা বিভিন্ন সময় আইটিটির বিভিন্ন পদে ছিলেন, তারা বিভিন্ন সময় টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরামের বিভিন্ন পদে ছিলেন, বুটেক্সের বিভিন্ন ক্লাবে ছিলেন, বিভিন্ন অর্গানাইজিং পার্টি ছিলেন, মিনস এরা সবাই সংগঠক, এটা একটা বিষয়। সেকেন্ডলি, তারা এই জায়গায় সময়টা দিতে পছন্দ করে। আইটিটি এখনো পর্যন্ত একটা অলাভজনক প্রতিষ্ঠান, সেখানে আমিও যদিও ব্যক্তিগতভাবে এটা মনে করি যে সংগঠনের আসলে একটা ইনকাম সোর্স তৈরি হওয়া উচিত, যাতে সংগঠন নিজেই নিজের আর্থিক সংস্থান করতে পারে, স্বনির্ভর হতে পারে, তাকে যাতে ডোনেশনের উপরে সবসময় ডিপেন্ডেন্ট হয়ে থাকতে না হয়। সেটা নিয়েও আমরা এই কাউন্সিলে যদি আমরা নির্বাচিত হয়ে আসি, ওইটা তৈরি করার মতো আমরা কিছু রাস্তা খুঁজবো, যাতে এই সংগঠন তার নিজের ইনকাম তৈরি করতে পারে। তো সেই জায়গায় বলছি যে যারা এটাতে সময় দিতে পারেন এবং যোগ্য সংগঠক হিসেবে এত বছরে বিভিন্ন কার্যকলাপে যুক্ত ছিলেন, তাদেরকে এখানে প্রার্থী হিসেবে নেওয়া হয়েছে। সো আমার কাছে মনে হয় এই প্যানেলে যদি পূর্ণাঙ্গ বিজয় আসে, 27 জন সবাই যদি আসতে পারে যারা একই মতে বিশ্বাসী থাকবে, তাহলে এইখানে আমরা অত্যন্ত দ্রুততার সাথে সবকিছুকে বাস্তবায়ন করতে পারবো। সেই জন্য অনুরোধ করব যে 26 তারিখ সারাদিন আপনি জিজি প্যানেলে ভোট দিন এবং জিজি প্যানেলের পূর্ণাঙ্গ প্যানেলকে ভোট দিন, সবার জন্য ভোট দিন জিজি প্যানেলে। আপনাদের দোয়ায় যদি আমরা পরবর্তী আইটিটিতে আসতে পারি, ইনশাল্লাহ আমরা আইটিটিকে এমন একটা জায়গায় রেখে যাব যার পরে আইটিটি আসলে আর পিছনে ফিরে কখনো তাকাবে না। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে, আপনি আপনার মূল্যবান সময় ও আন্তরিক কথাগুলো আমাদের সাথে শেয়ার করলেন। আশা করি আমাদের দর্শকরা আপনার কাছ থেকে আপনারও আইডিটি নিয়ে আপনার ভাবনা সম্পর্কে আরো কাছ থেকে জানতে পেরেছে। তো ভাই আসন্ন নির্বাচনে আপনাকে ও আপনার জিজি প্যানেলকে বুটেক্স রেডিওর পক্ষ থেকে রইল আন্তরিক শুভকামনা। থ্যাংক ইউ। আমি আসলে আপনাদের কাজগুলোকে কিছু দেখেছি এবং আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দিস ওয়ার্কস। আমার কাছে মনে হয়েছে যে আপনাদের বয়সে যখন আমি ছিলাম, অনেস্টলি আমি হয়তো বা এতটা সাহস করতে পারতাম না। আজকে প্রফেশনালি আপনারা যা করার চেষ্টা করছেন, আমার সাধুবাদ থাকবে এবং একজন বড় ভাই হিসেবে বলবো, এনি ডে, এনি টাইম, এনিওয়্যার ইউ নিড মি, আই এম জাস্ট এ ফোন কল ডিস্টেন্স অনলি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই, ইটস আ রিয়েলি গ্রেট প্লেজার টু ওয়ার্ক। সো এগেইন বুটেক্স রেডিওকে অসংখ্য ধন্যবাদ। এই কার্যকলাপ কখনো থামাবেন না, লেগেসিটাকে ক্যারি অন করেন, সামনের সবাইকে এই বুটেক্স রেডিওতে যারা ডেডিকেটেডলি কাজ করতে চাইবে তাদেরকে যুক্ত করেন, সাথে সাথে টেক্সটাইলের বিভিন্ন প্রান্তে সবার কাছে ছুটে যান, সবার মেসেজকে ক্যারি করেন, যেটা আমিও বলেছি যে সামনের আইটিটিতে আমরা এই ধরনের একটা ইচ্ছা পোষণ করি। আই উড এক্সপেক্ট যে এই ধরনের যারা বুটেক্স রেডিওর মতো যারাই আছে সবাই আমাদের সাথে যুক্ত হবে, যাতে আমরা এই স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারি, যে আমরা সকল টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের কাছে ছুটে যাব, তাদের সফলতার গল্প বলবো, পুরো দেশকে জানাবো তারা কিভাবে কাজ করছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।